আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা সবাই জানি অ্যাক্সিস মেডিকেল স্কুল বাংলাদেশের সর্ববৃহৎ অনলাইন প্ল্যাটফর্ম মেডিকেল স্টুডেন্টদের জন্য, এবং অ্যাক্সিস মেডিকেল স্কুল আজকে আমাদের জন্য কিন্তু একটি স্পেশাল ক্লাসের আয়োজন করেছে। এই স্পেশাল ক্লাসটা ফরেনসিক মেডিসিনের উপরে। যারা এতদিন রিভিউ ক্লাস করেছেন তারা সবাই জানেন আমাদের প্রিয় 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 আদ্রিতা মরিন আপু কি সুন্দর করে খুব সহজভাবে আমাদের জন্য ফরেনসিক মেডিসিনটা আমাদের কাছে উপস্থাপন করেছে। এবং আজকে কিন্তু গেস্ট হিসেবে আছে আমাদের প্রিয় আদ্রিতা মরিন আপু। আপু পড়াশোনা করছে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ এবং আপু সেশন 2016-17। এবং আমি আপনাদের সাথে আছি আপনাদের হোস্ট হুমায়রা তাহের প্রমি, পড়াশোনা করছি ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ, আমার সেশন 2017-18। এবং আজকের যে টপিক সেটা হচ্ছে হাউ ইউ ক্যান ডিসক্রাইব এনি পয়জন অর ওয়েপন ইন ভাইভা বোর্ড এবং হাউ টু প্রিপেয়ার yourself for prof examination। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো প্রমি? এই তো আপু আলহামদুলিল্লাহ ভালো আছি। আবারও আপনাকে আজকের স্পেশাল ক্লাসে পেয়ে কিন্তু আমি এবং আমরা সবাই খুবই আনন্দিত। আমারও অনেক ভালো লাগছে, আসলে অনেকদিন একটা অভ্যাস ছিল, এজন্য আবার আসতে পেরে আমার অনেক ভালো জি লাগতেছে। আপু জি, খুব মিস করেছি আপনাকে এবং আশা করি আজকে খুব ভালো হবে ক্লাসটা। ইনশাল্লাহ। তো তাহলে আমরা শুরু করে দিচ্ছি। জি আপু, শুরু করে ফেলেন। আচ্ছা, আজকে আমাদের যে টপিকটা, এটা কিন্তু আসলে অনেক ইম্পর্টেন্ট একটা টপিক আমাদের ভাইবার জন্য। যে আমাদের বোর্ডে, আমরা ভাইবা বোর্ডে উইপন এবং যে পয়জনের যে স্পেসিমেন গুলো থাকে, এগুলো আমরা কিভাবে ডিসক্রাইব করব, এটা আজকে আমরা পড়বো মেইনলি। তো এটা আমি যখন তোমাদের রেগুলার ক্লাসগুলো নিয়েছিলাম তখন কিন্তু আমি একটু একটু করে ধারণা দিয়ে এসেছিলাম যে কিভাবে এগুলো ডিসক্রাইব করতে হয়। তো আমি ভাবলাম আজকে এগুলো আবার হচ্ছে এক জায়গায় করে তোমাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করি। তো আমি আজকে মেইনলি যেগুলো কমন উইপন থাকে আমাদের, আহ, আহ, মানে মোটামুটি সব মেডিকেলেই যে উইপন গুলো কমন থাকে সেগুলোই আমি ডিসক্রাইব করব, বা কমন পয়জন গুলো। এবং এইটা আমার আশা করি যে এগুলো যদি তোমরা একটু ভালোভাবে শিখতে পারো, তো এগুলোর বাইরে যেগুলো আসবে, সেগুলো যদি তোমাদের মেডিকেলে এগুলোর বাইরেও কোনো উইপন থেকে থাকে বা এর বাইরেও কোনো পয়জন থেকে থাকে, তো তোমরা এগুলো শিখলে ওইগুলো তখন নিজেরাই কিন্তু ডিসক্রাইব করতে পারবা। তো এজন্য আশা করব তোমরা শেষ পর্যন্ত একটু মনোযোগ দিয়ে আমার ক্লাসটা শুনবা। এবং ক্লাসের লাস্টে আমি তোমাদের জন্য একটা রুটিন প্রিপেয়ার করছি, যে 1 মাসের মধ্যে কিভাবে ফরেনসিক মেডিসিনের জন্য একটা কমপ্লিট ভাবে প্রিপারেশন তোমরা নিতে পারো, সেই বিষয়ে আমি তোমাদেরকে একটা ধারণা দিব। তো প্রথমেই আমি তাহলে শুরু করে দিচ্ছি। আমাদের যে উইপন গুলো, সেগুলো আমরা পড়বো এবং এরপর আমরা পয়জনে যাব। তো যেটা সবচেয়ে বেশি ধরে আমাদের দেখা যায় যে ভাইবা বোর্ডে প্রায় অলমোস্ট 50% স্টুডেন্টকেই যে উইপনটা ধরে সেটা হচ্ছে রোপ। রোপ খুবই কমন, এবং আমরা জানি যে রোপের থেকে কিন্তু আমাদের স্যাররা আমাদের যে অ্যাসফিক্সিয়াল ডেথ চ্যাপ্টারটা ছিল, বিশেষ করে হ্যাঙ্গিং স্ট্র্যাঙ্গুলেশন, ওখানে স্যাররা চলে যান রোপের থেকে। আচ্ছা, তো যে কোনো উইপন ধরে ডিসক্রাইব করার সময় প্রথমে কি করতে হবে? উইপনটা প্রথমে 2 হাত দিয়ে ধরতে হবে স্যারের সামনে, যেভাবে আমরা অ্যানাটমিতে ভিসেরা ধরে আসছিলাম, অনেকটা ওইরকম 2 হাত দিয়ে ধরতে হবে। এবং হচ্ছে ম্যানার রেখে ধরতে হবে। যেমন দুই একটা বলি, আমাদেরকে স্যার যেমন বলছিলেন যে যদি ধরো কোনো শার্প কাটিং উইপন আমাদেরকে ধরতে বলেন স্যার, তো সেক্ষেত্রে যে এজটা একটু ধারালো থাকবে, সেই এজটা হচ্ছে তোমার হাতে তোমার সাইডে থাকবে, মানে স্টুডেন্টের সাইডে থাকবে, এবং ব্লান্ট এজটা হচ্ছে মানে স্যারদের সাইডে থাকবে, টেবিলের অপোজিটে। মানে এটা একটা কার্টেসি, এটা আমাদের স্যাররা আমাদেরকে বলছিলেন। তো যাই হোক, সুন্দরভাবে 2 হাতে করে হচ্ছে উইপনটা নিবা। আর রোপের ক্ষেত্রে, রোপটা যেহেতু লম্বা, তো হচ্ছে প্রথমে এটা কতগুলো প্যাচে আছে, মানে হাত দিয়ে প্যাঁচায়, এই যে এখন ছবিতে যেরকম দেখানো, এইভাবে হচ্ছে হাতে করে নিয়ে তারপরে তুমি ডিসক্রাইব করা শুরু করবা। ডিসক্রাইব করব কিভাবে? বলবো যে the supplied specimen is a light, soft, flexible, elongated and twisted weapon। আচ্ছা, এখন হচ্ছে এগুলো হলো ডেসক্রিপশন। এখন যদি কোনো আমাদের যে ভাইভা বোর্ডে যে রোপটা আছে, সেটার যদি দুই পাশে নট থাকে, তাহলে আমরা বলবো যে হ্যাভিং টু নট এট ইচ এন্ড। আর যদি নট না থাকে তাহলে এটা বলার দরকার নাই। মেড অফ জুট ফাইবারস কল্ড রোপ। তাহলে আমি আরেকবার রিপিট করি। দি সাপ্লাইড স্পেসিমেন ইজ এ লাইট, সফট, flexible, elongated and twisted weapon having two knots at each end, made up of jute fibers called rope.
তো এটা হচ্ছে আমরা ডেসক্রাইব করে ফেললাম রোপটা। তো এখান থেকে কি কি টাইপের কোশ্চেন আসতে পারে এটা একটু বলি। প্রথমে স্যাররা জিজ্ঞেস করতে পারেন যে এটার ইউজ কি। ইউজ কিন্তু মেডিকেল লিগাল ইউজটা না, এটা হচ্ছে আমাদের নর্মাল ডেইলি ইউজ কি। নর্মালি আমরা কি যে কোনো জিনিস বাঁধার জন্য ইউজ করি বা মশারি টানাতে ইউজ করি, দু একটা নর্মাল ইউজ বললে। এরপরে যখন স্যার জিজ্ঞেস করবেন মেডিকো লিগাল ইম্পর্টেন্স বা মেডিকো লিগালি কি কি কাজে ইউজ করা হয়, কোন কোন পারপাসে এগুলো মেডিকো লিগালি আসে, সেক্ষেত্রে তখন আমরা আমাদের ফরেনসিক মেডিসিনের টার্ম গুলোতে চলে যাব। তো মেডিকো লিগাল ইম্পর্টেন্স হচ্ছে এটা আমাদের মোস্ট কমন যেটা ফরেনসিক মেডিসিন, সেটা হচ্ছে হ্যাঙ্গিং। হ্যাঙ্গিং এ সবচেয়ে বেশি ব্যবহৃত হয় হচ্ছে রোপ। এছাড়াও স্ট্র্যাঙ্গুলেশন, হুইপিং, ড্রনিং এও ব্যবহার করা হয়, বিশেষ করে হোমিসাইডাল। ড্রনিং এর ক্ষেত্রে কখন ব্যবহার করা হয়, যে ধরো কোনো ভিকটিমের হাত পা দড়ি দিয়ে বেঁধে তাকে পানিতে ফেলে দেওয়া হলো, তো এরকম হোমিসাইডাল ড্রনিং এর ক্ষেত্রে রোপ ইউজ করা হয়। এছাড়াও রেপ এবং মানে ফায়ারের ক্ষেত্রে থ্রোয়িং ইনটু ফায়ার, এই সমস্ত কাজেও হচ্ছে মেডিকো লিগালি ইউজ করা হয়। তো মেইনলি এটা হচ্ছে হোমিসাইডাল এবং সুইসাইডাল, এই দুইটা পারপাজে মেডিকো লিগাল ইম্পর্টেন্স বেশি। এখান থেকে স্যাররা হচ্ছে এরপরে আমাদের যে অ্যাসফিক্সিয়ার টপিক গুলো ছিল, হ্যাঙ্গিং, স্ট্র্যাঙ্গুলেশন, হ্যাঙ্গিং স্ট্র্যাঙ্গুলেশনের পার্থক্য, লাইগেচার মার্ক, এগুলো তখন হচ্ছে স্যাররা পরপর ধরা শুরু করবেন। তো এভাবেই আর কি রোপের থেকে স্যাররা কোশ্চেন গুলো ডিপে যাবেন। প্রথমে তুমি সুন্দর করে রোপটা ডেসক্রাইব করবা দুই হাতে নিয়ে, এরপর হচ্ছে মেডিকো লিগাল ইম্পর্টেন্স এবং এর থেকে পরবর্তী এগুলোতে চলে যাবে। এখন হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট উইপন যেটা, সেটা হচ্ছে রোলার। রোলার হচ্ছে সাধারণত যে কাঠের লম্বা লাঠিগুলো থাকে ওইগুলোই। তো এটা আমরা কিভাবে ডিসক্রাইব করব, এটা হচ্ছে আহ, এটা একটা মডারেটলি হেভি উইপন। রোপটা তো আমরা পড়ে ফেললাম, এখন আমরা যে উইপন গুলো পড়বো এগুলোকে আমরা তিনটা ভাগে ভাগ করব। প্রথমে আমরা ডিসক্রাইব করার আগে প্রথমে আমরা এই তিনটা কথা বলে নিব, যে এটা হচ্ছে লাইট উইপন, নাকি হেভি উইপন, নাকি মডারেটলি হেভি উইপন। আমরা তিনটা ভাগে ভাগ করে নিব। এখন লাইট উইপন কোনগুলো এটা আগে একটু বলে নিই, তারপরে আমি রোলারের ডেসক্রিপশনে যাচ্ছি। লাইট উইপন হচ্ছে যেগুলো হচ্ছে খুবই হালকা ধরনের উইপন, যেমন ব্লেড বা পিন, এগুলো হচ্ছে লাইট উইপন। আর মডারেটলি হেভি উইপন কোনগুলো, মডারেটলি হেভি হচ্ছে নাইফ বা হচ্ছে যে কোনো ধরনের মানে মাঝারি সাইজের যে উইপন গুলো থাকবে সেগুলো হচ্ছে, যেমন আমার এইটা যে রোলার, এটা হচ্ছে মডারেটলি হেভি উইপন। আর হেভি উইপন হচ্ছে যেটা অনেক ভারী ভারী উইপন, যেমন হচ্ছে চপার বা এক্স, এগুলো হলো আমার হেভি উইপন। তো প্রথমেই এখন আমরা হচ্ছে যে কোনো উইপন ডিসক্রাইব করার ক্ষেত্রে প্রথমে আমরা এই তিনটার মধ্যে কোন ক্যাটাগরিতে পড়ছে এটা প্রথমে বলবো, যে দি সাপ্লাইড স্পেসিমেন ইজ এ মডারেটলি হেভি উইপন। এখন এটার আমরা ডেসক্রিপশন দিব, মানে মেইনলি হচ্ছে আমি হাতে নিয়ে জিনিসটা যা দেখতেছি আমরা তাই কিন্তু বলবো। The supplied specimen is a moderately heavy, cylindrical, smooth and blunt weapon made of wood called roller. তাহলে কি আমরা যেটা দেখতেছি সেটাই কিন্তু বললাম। It is a cylindrical, smooth and blunt. এটার বডিটা যেহেতু স্মুথ, সারফেসটা স্মুথ, সেজন্য এটা স্মুথ, এবং এটা যেহেতু কোনো শার্প এজ নাই সেজন্য এটা হচ্ছে ব্লান্ট উইপন। তাহলে আমি আরো একবার বলতেছি, যে সাপ্লাইড স্পেসিমেন ইজ এ মডারেটলি হেভি, cylindrical, smooth and blunt weapon মেড অফ উড কল্ড রোলার। তাহলে দেখো আমরা কি কি ক্রাইটেরিয়া একটা উইপন ডেসক্রিপশনের মধ্যে আসতেছি। প্রথমে হচ্ছে আসতেছে যেটা হেভি, লাইট নাকি মডারেটলি হেভি। এরপর হচ্ছে এটা আমরা কি দেখতেছি উইপনটার মধ্যে এটা ডিসক্রাইব করব। এবং থার্ডলি হচ্ছে এটা কি দিয়ে মেড হচ্ছে, মানে এটার যে মানে উপাদানটা, এটা উডের নাকি এর আগে যেমন আমরা রোপে পড়ে আসছি এটা ফাইবারের। এই তিনটা জিনিস যদি আমরা বলি তাহলে কিন্তু আমাদের উইপনটা সহজে ডেসক্রাইব করা হয়ে যাচ্ছে। এখন এরপরে হচ্ছে আমরা এটার কি কি পার্ট আছে। এটার আইডেন্টিফাইং পার্ট হচ্ছে দুইটা, একটা হলো দুইটা ব্লান্ট এন্ড, দুই পাশে দুইটা ব্লান্ট এন্ড এন্ড এ সিলিন্ড্রিক্যাল বডি। রুলারের এই আইডেন্টিফাইং পয়েন্ট হচ্ছে দুইটা। তাহলে আমি আবার সুন্দর করে পুরোটা ডেসক্রাইব করি। The supplied specimen is a moderately heavy, cylindrical, smooth and blunt weapon made of wood called roller. It has two identifying points or two parts, two blunt ends and cylindrical body. এটা হচ্ছে two part. এখন এখান থেকে কোশ্চেন আসবে যে এটার মেডিকো লিগাল ইম্পর্টেন্স কি, বা এটার আমাদের যে দৈনন্দিন ব্যবহার কি কি এগুলো বলবো। এটার মেডিকো লিগাল ইম্পর্টেন্স আমি ইনজুরিতেও বলে আসছিলাম, আরেকবার বলে দিচ্ছি। এটা যেহেতু ব্লান্ট উইপন, এটা দিয়ে হচ্ছে সাধারণত যে ব্লান্ট এন্ডটা, এটা দিয়ে ব্রুইজ, অ্যাব্রেশন, ল্যাসারেশন এবং ফ্র্যাকচার ডিসলোকেশন এ ধরনের ইয়েগুলো হয়ে থাকে। এবং এছাড়া এটা দিয়ে কিন্তু অ্যাসফিক্সিয়াও করা যায়, যদি আমরা প্রেসার অফ নেকের উপর প্রেসার দিয়ে কিন্তু এটা অ্যাসফিক্সিয়াও করা যায়, অ্যাসফিক্সিয়াল ডেথও এটা দিয়ে প্রডিউস করা যায়।
আচ্ছা, আর মেডিকো লিগ্যাল ইম্পর্টেন্স কি? এটা দিয়ে সাধারণত হোমিসাইড এবং গ্রিভাস হার্ট এবং অ্যাসাল্ট এই ৩ টা করা হয়ে থাকে। এখন এখান থেকে স্যাররা আমাদের যে ইনজুরির টপিক গুলো ব্রুইজ, অ্যাব্রেশন, ল্যাসারেশন এর যে জিনিসগুলো আমরা পড়ে আসছিলাম, ওখান থেকে স্যাররা ছোট ছোট করে কোশ্চেন ধরা শুরু করবে। তো আমি মানে মেইনলি এটাই বোঝাচ্ছি যে প্রথমে হচ্ছে যে কোনো উইপন ধরবা, এটা ডিসক্রাইব করবা, এটার মেডিকো লিগ্যাল ইম্পর্টেন্স এবং এটা দিয়ে কি কি ইনজুরি প্রডিউস হয় সেগুলো বলার পরে কিন্তু স্যাররা হচ্ছে ওখান থেকে ওনাদের পছন্দ মতো যে কোনো একটা ইসে চলে যান, টপিকে চলে যান। আচ্ছা, তাহলে এটা গেল মোটামুটি রোলার। এখন আসি আমরা আরেকটা কমন উইপন। এটা সাধারণত সব বোর্ডে থাকে, যেহেতু এটা খুবই অ্যাভেলেবল, তো এর জন্য এটা সাধারণত সব মেডিকেলেই থাকার কথা। তো আমি একটু আগে বলে আসছি যে ব্লেড, পিন এগুলো হলো আমাদের লাইট উইপন। তো তাহলে দি সাপ্লাইড স্পেসিমেন ইজ এ লাইট। আচ্ছা, এখন হচ্ছে এটা শার্প কাটিং নাকি ব্লান্ট? এটা হচ্ছে একটা শার্প শার্প কাটিং উইপন। তাহলে এটা হচ্ছে একটা লাইট শার্প কাটিং উইপন মেড অফ স্টেইনলেস স্টিল কল্ড ব্লেড। তো এটা আমরা বললাম। এখন হচ্ছে এটার কি কি পার্ট আছে। পার্ট আমরা ছবিতেই দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে দুইটা শার্প কাটিং এজ আছে উপরে এবং নিচে। Two smooth surface, two irregular blunt edges in the middle part is specially designed for fixation with razor. এটাও কিন্তু স্যাররা জিজ্ঞেস করেন যে ব্লেডের মাঝখানে যে ডিজাইনটা, এই ডিজাইনটা কেন করা হয়? তো এই ডিজাইনটা স্পেশালি তৈরি করা হয়েছে ফর ফিক্সেশন উইথ দ্য রেজর। তাহলে আমি আরেকবার বলি, সাপ্লাই স্পেসিমেন ইজ এ লাইট শার্প কাটিং উইপন মেড অফ স্টেনলেস স্টিল কল্ড প্লেট। ইট হ্যাজ following parts: two sharp cutting edges, two smooth surfaces, two irregular blunt edges, and in the middle part it is specially designed for fixation with the razor. এখন এটা দিয়ে হচ্ছে কি কি ইনজুরি করা হয়। তো এটা দিয়ে হচ্ছে সাধারণত যেহেতু শার্প কাটিং, তো এটা দিয়ে ইনসাইজড উন্ড প্রডিউস করা যায় এবং শার্প কাটিং এজের যে দুই পাশে যে পয়েন্টেড এন্ড গুলো আছে এটা দিয়ে কিন্তু অ্যাব্রেশনও প্রডিউস করা যায়। এছাড়াও হচ্ছে এটা দিয়ে ইনসাইজড উন্ড এবং স্ক্র্যাচ অ্যাব্রেশন, যেটা আমরা পড়ে আসছিলাম যে ধারালো এটা দিয়ে যদি আমরা স্কিনের উপর হালকা করে টান দিই তাহলে কিন্তু একটা স্ক্র্যাচ অ্যাব্রেশন তৈরি হবে। তো তাহলে মেইনলি এটা দিয়ে হচ্ছে তোমার ইনসাইজড উন্ড এবং অ্যাব্রেশন এই দুইটা ইনজুরি করা যায়। এবং হচ্ছে এটা কোন কোন মেডিকো লিগাল পারপাজে ইউজ হয়? সাধারণত সুইসাইড, হোমিসাইড এবং গ্রিভাস হার্ট প্রডিউস করতে এই ব্লেডটা ইউজ করা হয়। তো এটা থেকে মোটামুটি কোশ্চেন এগুলো। এখান থেকে স্যাররা এবার আমাদের অ্যাব্রেশনে বা হচ্ছে আমাদের ইনসাইজড উন্ডের কোশ্চেন গুলোতে চলে যাবেন। আরেকটা লাইট উইপন যেটা আমি এখানে দিই নেই ছবি, কিন্তু আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে আহ ইয়ে আলপিন, যেটা পিন, ছোট একটা পিন থাকতে পারে আলপিন, বা হচ্ছে আর অথবা থাকতে পারে হলো যে লোহার পেরেক গুলো, নেইলসও থাকতে পারে। তো ওইটারও হচ্ছে ডেসক্রাইব ওইভাবে দিয়ে দিব যে the supplied specimen is a light pointed weapon called pin made of steel, অথবা the supplied specimen is a light pointed weapon called nails made of iron. এভাবে হচ্ছে ডিসক্রাইব করবা। তো লাইট যে পয়েন্টেড উইপন গুলো, এগুলো কি কাজে ইউজ করা হয়? এগুলো সাধারণত স্ক্র্যাচ অ্যাব্রেশন প্রডিউস করে এবং যেহেতু পয়েন্টেড এন্ড থাকে সেজন্য এটা পাংচার পেনিট্রেশন এবং পারফোরেটিং উইন্ডো প্রডিউস করে। এটা আমি বলছি হচ্ছে পিন এবং নেইলস এগুলোর কথা বলতেছি। তো এটা সাধারণত মেডিকো লিগ্যাল ইম্পর্টেন্স হচ্ছে কনসিলড উন্ড এবং ইনফ্যান্টিসাইড প্রডিউস করতে হচ্ছে এই যে লাইট উইপন গুলো ব্যবহার করা হয়। এটা আমার প্রফের কোশ্চেন ছিল যে পিন সাধারণত কি কাজে ইউজ করা হয়? এটা মেডিকো লিগ্যাল ইম্পর্টেন্স হচ্ছে কনসিলড উন্ড এবং ইনফ্যান্টিসাইড। পরে এখান থেকে স্যাররা কনসিলড উন্ডের ডেফিনেশন, কনসিলড উন্ডের সাইড গুলো বা ইনফ্যান্টিসাইডের ডেফিনেশন, এরপরে এখান থেকে কোশ্চেন গুলোতে চলে যাবে। তাহলে আমরা মোটামুটি লাইট উইপন সম্পর্কে জেনে ফেললাম। এখন হচ্ছে আমরা একটা মডারেটলি হেভি উইপন, যেটা নাইফ। এটা অনেক কমন একটা উইপন এবং এটা সাধারণত সব মেডিকেল কলেজের বোর্ড গুলোতে মোটামুটি পাওয়া যায়। তো এটা হচ্ছে, যেহেতু আমরা বলছি প্রথমে আমরা বলবো যে এটা হচ্ছে একটি দি সাপ্লাইড স্পেসিমেন ইজ এ মডারেটলি হেভি উইপন। এখন আমরা বলবো যে এটা শার্প কাটিং নাকি ব্লান্ট উইপন। এটা হচ্ছে একটা শার্প কাটিং উইপন। তাহলে মডারেটলি হেভি, শার্প কাটিং এন্ড পয়েন্টেড উইপন মেড অফ স্টিল এন্ড প্লাস্টিক কল্ড নাইফ। আমরা এই ক্রাইটেরিয়া গুলো দিয়ে এটা ডিসক্রাইব করে দেবো। এরপরে হচ্ছে কি কি পার্ট আছে। এটা দুইটা পার্ট আছে, একটা হচ্ছে উইপন প্রপার এবং একটা হচ্ছে হ্যান্ডেল। যে স্টিলের যে অংশটা মেইনলি আমরা কাটাকাটির কাজে ইউজ করি এটা হচ্ছে উইপন প্রপার এবং এটা হলো হ্যান্ডেল। তো উইপন প্রপার কি কি দিয়ে তৈরি? উইপন প্রপার হ্যাজ ওয়ান কার্ভড শার্প কাটিং এন্ড, এই যে শার্প কাটিং এন্ড যেটা এটা হচ্ছে কার্ভড, এন্ড ওয়ান ব্লান্ট মার্জিন।
one pointed end, and two smooth surface, and it is made of the stainless steel. আর যেটা উইপন যেটা হ্যান্ডেলটা হচ্ছে ইট ইজ ফিক্সড উইথ দ্য উইপন প্রপার বাই মেটালিক স্ক্রু, এন্ড ইট হ্যাজ টু স্মুথ সারফেস, টু ব্লান্ট এজ এন্ড ওয়ান ব্লান্ট এন্ড। এই যে উপরে নিচে দুইটা স্মুথ সারফেস আছে, টু স্মুথ সারফেস, টু ব্লান্ট এজ, এই পাশে একটা ওই পাশে একটা, এবং একটা ব্লান্ট এন্ড আছে, এই যে এটা। তাহলে আমি আরেকবার বলি, দি সাপ্লাইড স্পেসিমেন ইজ এ মডারেটলি হেভি sharp cutting and pointed weapon called knife. It has two part, weapon proper and handle. Weapon proper has one curved sharp cutting edge, one blunt margin, one pointed end, two smooth surface, and made of stainless steel. আর যেটা হচ্ছে হ্যান্ডেল is made of plastic or wood. It has two smooth surface, two blunt edge, and one blunt end. It is fixed with the weapon proper with a metallic screw. শেষ, আমাদের ডেসক্রিপশন শেষ। এখন হচ্ছে এটা দিয়ে কি কি করা হয়, যেহেতু এটা একটা পয়েন্টেড এন্ড আছে সেজন্য এটা দিয়ে পাংচার পেনিট্রেশন পারফোরেশন করা যায়। এটা দিয়ে হচ্ছে ইনসাইজ ডুন করা যায়, যেহেতু একটা শার্প কাটিং এজ আছে। এছাড়াও এটা দিয়ে অ্যাব্রেশন করা যায়। এবং এটার যে হচ্ছে আমাদের হ্যান্ডেলটা দিয়েও কিন্তু একটা ব্ল্যান্ড অংশ হিসেবে কাজ করে, এবং এটা দিয়ে ব্রুইজ, ল্যাসারেশন এবং ফ্র্যাকচার ডিসলোকেশনও করা যায়। এটা হচ্ছে আমাদের কি কি ইনজুরি প্রডিউস হয়। তো এভাবে পার্ট পার্ট করে বলবা যে উইপন প্রপারটা দিয়ে সাধারণত হচ্ছে ইনসাইজ ডুন্ড, শার্প কাটিং এজ দিয়ে, পয়েন্টেড এন্ড দিয়ে পাংচার পেনিট্রেশন পারফোরেশন করা যায়। এছাড়া স্ক্র্যাচ অ্যাব্রেশন করা যায়। আর যেটা হচ্ছে হ্যান্ডেলটা দিয়ে সাধারণত ব্রুইজ, ল্যাসারেশন এবং ফ্র্যাকচার ডিসলোকেশন প্রডিউস করা যায়। সেক্ষেত্রে এই হ্যান্ডেল অংশটা হচ্ছে ব্লান্ট উইপন হিসেবে কাজ করে। এরপর স্যারা এখান থেকে ওই টপিকগুলো, ইনজুরির টপিকগুলোতে চলে যাবেন। এখন হচ্ছে আমরা চলে আসি একটা হেভি উইপনে। আচ্ছা, এর আগে একটু বলে আসি যে এই যে আমরা নাইফটা পড়লাম, নাইফের বদলে কিন্তু হচ্ছে যে কোনো কিছু থাকতে পারে, যেমন রেজর থাকতে পারে, যে আমাদের খুরগুলো দিয়ে ইয়ে করেন, আমাদের যে নাপিতরা চুল কাটার সময় যে খুরগুলো ইউজ করেন সেটাও কিন্তু থাকতে পারে। তো মানে আসলে এটা ভ্যারি করে কোন মেডিকেলে কি থাকবে। এটা হচ্ছে মোস্ট কমন। তো যে এটা যেভাবে বললাম ওইভাবেই কিন্তু যে কোনো উইপন ডিসক্রাইব করতে পারবা, কোনো সমস্যা হবে না। আচ্ছা, এখন চলে আসি আমাদের নেক্সট যেটা, সেটা হচ্ছে চপার অথবা রামদা, যেটাই বলো। এরকম একটা উইপন থাকবে বোর্ডে। তো এটা আমরা কিভাবে ডিসক্রাইব করব? এটা সাধারণত যে এই অংশটা, এটা সাধারণত লোহা দিয়ে তৈরি করা হয়। তো এটা বলবো যে দি সাপ্লাইড স্পেসিমেন ইজ এ মডারেটলি, এটা হচ্ছে হেভি উইপন, ইট ইজ এ হেভি উইপন মেড অফ আয়রন কল্ড অর স্টেনলেস স্টিল কল্ড রামদা অথবা চপার, যেটা তোমাদের স্যাররা বলে দিবেন, স্যাররা পড়াইছেন মেডিকেলে সেটাই বলবা। So the supplied specimen is a heavy weapon made of iron or stainless steel called chopper. It has the following part, একটা হচ্ছে weapon proper আর একটা হচ্ছে হ্যান্ডেল। এখন উইপন প্রপারে কি কি আছে আমরা দেখে দেখে একটু বলার চেষ্টা করি। উইপন প্রপারে হচ্ছে একটা, আমরা জানি যে কার্ভড শার্প কাটিং এন্ড এন্ড একটা কার্ভড ব্লান্ট মার্জিন, একটা হচ্ছে পয়েন্টেড এন্ড এন্ড টু স্মুথ সারফেস। নেক্সট আমরা কিন্তু এখন দেখে দেখেই হচ্ছে বলতে পারবো। এটা হচ্ছে এরকম, এজন্য সহজ, যে হাতে নিয়ে জিনিসটা আমরা যা দেখতেছি উইপনে সেটাই হচ্ছে বলতে হবে। তো ইট হ্যাজ এ উইপন প্রপার যেটা, সেটা মেড অফ আয়রন অথবা স্টেনলেস স্টিল, যেটা দিয়ে মেড সেটা বলতে হবে। এন্ড ইট হ্যাজ ওয়ান কার্ভড শার্প কাটিং মার্জিন, ওয়ান ব্লান্ট মার্জিন, এন্ড ওয়ান পয়েন্টেড এন্ড, টু স্মুথ সারফেস। আচ্ছা, আর সাথে থাকে হচ্ছে হ্যান্ডেল, যেটা হ্যান্ডেলটা সাধারণত সিলিন্ড্রিক্যাল, ইট বডি সিলিন্ড্রিক্যাল, স্মুথ এন্ড ওয়ান ব্লান্ট এন্ড। আর এটা হচ্ছে উইপন প্রপারের সাথে অ্যাটাচড উইথ এ মেটালিক স্ক্রু। এটা হচ্ছে গেল আমাদের ডেসক্রিপশন। এখন চপার অথবা রামদা দিয়ে কি ধরনের ইয়ে প্রডিউস করা যায়? সাধারণত যেহেতু এটা হেভি উইপন, এটা দিয়ে হচ্ছে আমাদের চপ উন্ড যেটা, সেটা প্রডিউস করা যায়। এছাড়াও এটার পেনিট্রেটিং, এটা একটা মানে যে একটা শার্প পয়েন্টেড যে এন্ড আছে, এই পয়েন্টেড এন্ড দিয়ে সাধারণত যে পাংচার পেনিট্রেশন পারফোরেশন প্রডিউস করা যায়। এছাড়াও যেহেতু শার্প কাটিং এজ থাকবে, শার্প কাটিং এজ মানেই হচ্ছে ইনসাইজড উন্ড এবং স্ক্র্যাচ অ্যাব্রেশন। এটা মনে রাখবা যে যে কোনো শার্প কাটিং উইপন দিয়ে ইনসাইজড উন্ড এবং স্ক্র্যাচ অ্যাব্রেশন প্রডিউস করা যাবে। যদি পয়েন্টেড এন্ড থাকে তাহলে পাংচার পেনিট্রেশন পারফোরেশন প্রডিউস করা যাবে। আর হচ্ছে যেহেতু হেভি উইপন দিয়ে চপ উড প্রডিউস করা যাবে। এগুলো হচ্ছে এভাবে মানে মনে রাখতে হবে আমাদের বেসিক দিয়েই, মানে আমরা মুখস্থ করার কিন্তু এগুলোতে কিছুই নাই। এগুলো জাস্ট বুঝে বুঝে এবং দেখেই কিন্তু বলে দেওয়া যায়, এজন্য জিনিসটা খুবই সহজ।
আচ্ছা, আর তাছাড়াও কি প্রডিউস করা যায়, যেহেতু এই পাশটা এটা একটা হেভি উইপন এবং এটার এই সাইডটা যেহেতু মানে ব্লান্ট এজ, সেজন্য এটা দিয়ে হচ্ছে তোমার ফ্র্যাকচার, ডিসলোকেশন, ল্যাসারেশন, ব্রুইজিং এগুলো প্রডিউস করা যায়। এই যে আমাদের যে মানে ব্লান্ট যে এজটা থাকবে এবং যে হ্যান্ডেলটা থাকবে, এই অংশগুলো দিয়ে কিন্তু ফ্র্যাকচার, ডিসলোকেশন, ল্যাসারেশন এবং ব্রুইজও প্রডিউস করা যায়। তাহলে আমরা আরেকবার সামারি করি। যেহেতু এটা একটা শার্প কাটিং উইপন, সেজন্য এবং এটা হেভি উইপন, এটা দিয়ে চপ উন্ড প্রডিউস করা যাবে। এটা যেহেতু শার্প কাটিং এজ আছে, সেজন্য এটা দিয়ে ইনসাইজড উন্ড এবং স্ক্র্যাচ অ্যাব্রেশন প্রডিউস করা যাবে। পয়েন্টেড যে এন্ড থাকবে, এই পয়েন্টেড এন্ডটা দিয়ে পাংচার, পেনিট্রেশন এন্ড পারফোরেশন করা যাবে। এছাড়াও যে ব্লান্ট এজ এবং যে হ্যান্ডেল, এটা দিয়ে আমরা ফ্র্যাকচার, ডিসলোকেশন, ল্যাসারেশন এন্ড ব্রুইজিং করতে পারবো। এটা গেল কি কি টাইপস অফ ইনজুরি, কি কি ধরনের ইনজুরি প্রডিউস করা যায়। এবং মেডিকো লিগাল ইম্পর্টেন্স হচ্ছে সাধারণত হোমিসাইড এবং গ্রিভাস হার্ট করা হয় এ ধরনের উইপন গুলো দিয়ে। এছাড়াও কেউ কেউ সুইসাইডাল পারপোজেও ইউজ করতে পারে, বা অ্যাক্সিডেন্টাল ইয়েও হতে পারে। অনেক সময় যে অ্যাক্সিডেন্টাল ভাবে হচ্ছে এগুলো ইউজ করতে, যে হাত বা পা কেটে যায়, সেজন্য অ্যাক্সিডেন্টাল ইনজুরিও আসতে পারে। আচ্ছা, আরেকটা নেক্সট যে শার্প কাটিং উইপন, এটাও কমন, এটাও হচ্ছে সাধারণত দেখা যায়। এটা হচ্ছে এক্স বা কুঠার। এটা আমরা সবাই চিনি, এটা কাঠ কাটার জন্য ইউজ করা হয়, বা হচ্ছে গাছের গুড়িগুলো কাটার জন্য ইউজ করা হয়। তো এটা হচ্ছে একটা হেভি শার্প কাটিং উইপন। তো এটা আমরা বলবো যে দিস সাপ্লাইড স্পেসিমেন ইজ এ হেভি শার্প কাটিং উইপন কল্ড এক্স। ইট হ্যাজ টু পার্ট। এটা হচ্ছে উইপন প্রপার এন্ড হ্যান্ডেল। আচ্ছা, উইপন প্রপারের কি কি পার্ট আছে? উইপন প্রপারে হচ্ছে ওয়ান শার্প কাটিং এজ, আমরা দেখে দেখে বলি। ওয়ান শার্প কাটিং এজ, টু স্মুথ সারফেস এন্ড টু ব্লান্ট এজ। এটা হচ্ছে উইপন প্রপার। আর যেটা হচ্ছে হ্যান্ডেল, হ্যান্ডেল ইজ মেড অফ বাম্বু অর উড, মানে যেটা দিয়ে থাকবে সেটাই বলবা, বাম্বু অর উড, এন্ড ইট হ্যাজ এ সিলিন্ড্রিক্যাল বডি এন্ড এ ব্লান্ট এজ। মানে এটা হচ্ছে রোলারের যে ডেসক্রিপশন, যে এই হ্যান্ডেলটারও কিন্তু সে একই ডেসক্রিপশন। তাহলে এইভাবেই আর কি, দেখছো সবগুলো কিন্তু মোটামুটি একই। যে এটা প্রথমে আমরা বলে নেবো এটা মডারেটলি হেভি নাকি লাইট, দেন আমরা বলবো এটা হচ্ছে শার্প কাটিং নাকি ব্লান্ট, এবং তারপরে এটা কি দিয়ে তৈরি, বা যদি ওইভাবে যদি যেহেতু দুইটা পার্ট দুই রকম জিনিস দিয়ে তৈরি, এরপরে আমরা ডাইরেক্ট তার কি কি পার্ট আছে পার্টে চলে যাব। তো তাহলে দিস ইজ এ সাপ্লাইড স্পেসিমেন ইজ এ হেভি শার্প কাটিং উইপন called X. It has two part, weapon proper and handle. Weapon proper has the following parts. এটা হচ্ছে একটা sharp cutting edge, দুইটা blunt edge and দুইটা smooth surface। আর হচ্ছে হ্যান্ডেল, যেটা হ্যান্ডেলটা made of bamboo and it has a cylindrical body and a blunt edge। এখন এটা আমরা কি কি কাজে হচ্ছে মানে কি কি ইনজুরি প্রডিউস করা যায়, তার আগে ডোমেস্টিক ইউজটা বলে দিই। ডোমেস্টিক ইউজটা হচ্ছে কাট ট্রিজ অর উডস, এটা তো আমরা জানি। ডোমেস্টিক ইউজটাও কিন্তু ওই ইসের মতোই, আমি একটু আগে যে রামদা বা চপার পরে আসলাম। যেহেতু এটা একটা হেভি শার্প কাটিং উইপন, এটা দিয়ে অবশ্যই চপ উন্ড প্রডিউস করা যাবে। শার্প কাটিং এজ দিয়ে ইনসাইজড উন্ড এন্ড স্ক্র্যাচ অ্যাব্রেশন করা যাবে। এছাড়াও পাংচার, পেনিট্রেটিং উন্ড করা যায়, কিন্তু এটা দিয়ে অত ভালোভাবে করা যায় না, পেনিট্রেটিং পারফোরেটিং উন্ড। তো এটা বলবো আর কি পরে। আর এছাড়াও যে ব্লান্ট এজ, এটা দেখো ব্লান্ট একটা এজ আছে, বা যে হ্যান্ডেল, এটা দিয়েও কিন্তু ফ্র্যাকচার, ডিসলোকেশন, ল্যাসারেশন, ব্রুইজিং এগুলো করা যায়। সবগুলো কিন্তু মোটামুটি একরকমই। এজন্য আমি বলছিলাম প্রথমেই যে যে কমন কমন কিছু উইপন যদি আমরা শিখে ফেলি, তাহলে আমরা যে কোনো উইপনে কিন্তু ডেসক্রাইব করতে পারবো, সমস্যা হবে না ইনশাল্লাহ। আচ্ছা, এরপরে যেটা আসবো সেটা হচ্ছে, তাহলে আমাদের এই যে শার্প কাটিং উইপন গুলো মোটামুটি আমরা একটু ধারণা নিয়ে ফেললাম। এগুলো যদি আমরা পারি, সাধারণত এগুলো তো থাকেই, পাশাপাশি এগুলো পারলে যে কোনো উইপনই পারা যাবে ইনশাল্লাহ। এখন হচ্ছে আমরা যেটা নেক্সট ইম্পর্টেন্ট চলে আসি, সেটা হচ্ছে রাইফেল বা শর্টগান, মানে ফায়ার আর্ম যেগুলো, যে কোনোটাই থাকতে পারে। এটাও থাকতে পারে বা হচ্ছে শটগানও থাকতে পারে। সাধারণত বোর্ডগুলোতে খেলনা বন্দুকই থাকে, তো রিয়েলটা বা অরিজিনালটা যদি থাকে তো তাহলে তো খুবই ভালো। এখন এটা কিভাবে ডিসক্রাইব করব, এটা আসলে ডিসক্রাইব করার মতো অত কোনো পয়েন্ট নেই। এটা হচ্ছে সাপ্লাইড স্পেসিমেন, এটা হচ্ছে রিভলভার নাকি তোমার রাইফেল, এটা জাস্ট বলবা সাপ্লাইড স্পেসিমেন ইজ এ রাইফেল অথবা সাপ্লাইড স্পেসিমেন ইজ এ শটগান। এটা বলার পরে হচ্ছে পার্টস গুলোতে ডিসক্রাইব করতে চলে যাবা। প্রথমে হচ্ছে আমরা যদি রাইফেলের পার্টস গুলো বলি, রাইফেলের কি কি আইডেন্টিফাইং পার্টস আছে? পার্টস গুলো হচ্ছে একটা স্টক বা হ্যান্ডেল থাকে, একটা ট্রিগার থাকে, ট্রিগার গার্ড থাকে, তারপর হচ্ছে যে একটা সেফটি ক্যাচ থাকে এদিকে,
যদি থাকে তাহলে বলবা, না থাকলে বলবা না। এছাড়াও থাকে বোল্ট, ব্রিজ, মাজেল, রিয়ার সাইড, ফ্রন্ট সাইড এন্ড ব্যারেল। মানে এই যে আমরা যখন রাইফেলের ক্লাসগুলো করছিলাম, তখন কিন্তু আমরা পার্টস গুলো পড়ে আসছিলাম সুন্দরভাবে। তো সেগুলোই আর কি বলতে হবে যে এটা একটা রেয়ার সাইড থাকে, একটা ফ্রন্ট সাইড, এবং এটা একটা হচ্ছে ইয়ে থাকে, ফ্রন্ট সাইড এন্ড রেয়ার সাইড। তারপরে এটা হচ্ছে ট্রিগার, ট্রিগার গার্ড, সেফটি ক্যাচ। এখানে থাকে হচ্ছে ব্যারেল এন্ড একটা স্টক থাকে। তারপরে মাজেল, ব্যারেল, এগুলো হচ্ছে এর পার্টস গুলো। এভাবে আর কি হাত দিয়ে দিয়ে যেগুলো মানে ভিজিবল সেগুলো আর কি বলবা। এরপর এখান থেকে স্যাররা হচ্ছে চলে যাবে ওই যে রাইফলিং বা ফায়ার আর্মের অন্যান্য আনুষঙ্গিক যে কোশ্চেন গুলো। শটগানের ক্ষেত্রে কি কি বলবো? শটগানের ক্ষেত্রে একইভাবে যে এটা একটা স্টক বা বাট থাকে, এটা এটা একটা ব্যারেল থাকে, ব্যারেলের মধ্যে কি কি থাকে, একটা চেম্বার থাকে এদিকে, তারপরে একটা ট্যাপারিং এন্ড থাকে বা লিড থাকে, বোর অথবা বোর হচ্ছে এই যে সিলিন্ডার যেটা, এটাকে বলা হয় বোর, এবং এই যে অ্যান্টেরিয়র সাইডের যে ওপেনিংটা এটাকে বলা হয় মাজেল। তো এটা এগুলো থাকে হচ্ছে তোমার ব্যারেলের মধ্যে। আর ব্রিজ মেকানিজমের মধ্যে থাকে হ্যামার, ট্রিগার, ট্রিগার গার্ড, সেফটি ক্যাচ, এগুলো মানে যেগুলো আর কি দেখা যাচ্ছে ওই পার্টস গুলোরই ডেসক্রিপশন বলে দিবা। আচ্ছা, এরপরে হচ্ছে এখান থেকেই ফায়ার আর্ম থেকে স্যারের পরে চলে যাবেন যে কার্টিজ গুলো, যে বুলেট এবং যে শটগানের কার্টিজ, এগুলো আমরা পড়ে আসছিলাম। এগুলো কিন্তু থাকে বোর্ডে, যে ফাঁকা কার্টিজ গুলো বা বুলেট গুলো থাকতে পারে, তখন স্যাররা হচ্ছে এগুলোর ডেসক্রিপশনও জানতে চাইতে পারেন। বা বুলেট থেকে কিছু কোশ্চেন আসতে পারে, যেমন প্রাইমিং আমরা পড়ে আসছিলাম, যে হচ্ছে প্রাইমিং কি, বা গান পাউডারের কম্পোজিশন কি, মেকানিজম কি, এগুলো হচ্ছে কিন্তু স্যার এখান থেকে ধরতে পারেন। আর বুলেটের ওইভাবে ডেসক্রিপশন হচ্ছে যে সাপ্লাইড স্পেসিমেন আর শর্টগান কার্টিজ, এটুকু বললেই হবে। বা সাপ্লাইড স্পেসিমেন ইজ এ বুলেট বা রাইফেল, বুলেট অফ এ রাইফেলড ফায়ার আর্মস, এটুকু বললেই হবে। দেন হচ্ছে স্যাররা জানতে চাবে মানে এখান থেকে টাইপস অফ বুলেট আমরা যে পড়ে আসছিলাম, ট্যান্ডেম বুলেট, দমদম বুলেট, বিভিন্ন ধরনের বুলেট ইয়ে পড়ে আসছিলাম আমরা, টাইপস, এগুলো জানতে পারেন। বা হচ্ছে কার্টিজ গুলোর কি কি পার্টস আছে, এটা আমরা পড়ছিলাম রিটেনের জন্য, এটাও কিন্তু স্যাররা জিজ্ঞেস করতে পারেন। তো এই আর কি মেইনলি এগুলোর মধ্যে ডেসক্রিপশন ওভাবে দেওয়ার কিছু নেই, জাস্ট হচ্ছে নামগুলো বলবা, যদি সাপ্লাইড স্পেসিমেন ইজ এ বুলেট অফ এ রাইফেলড ফায়ার আর্ম, অথবা দি সাপ্লাইড স্পেসিমেন ইজ এ কার্টিজ বা শটগান কার্টিজ, এভাবে বলবা। দেন স্যাররা ভিতরে কোশ্চেনে চলে যাবেন। তো এগুলো ছিল মেইনলি ফায়ার আর্ম থেকে, যে হচ্ছে আহ, just যেটা আইডেন্টিফাই করবা, এবং হাতে নেওয়ার সময় অবশ্যই পিস্তল গুলো বা বন্দুক, রাইফেল বা শটগান যেটাই আসুক, সেটা হাতে নেওয়ার সময় অবশ্যই ম্যানারের সাথে কিন্তু ছাদদের সামনে নিতে হবে। এখানে কার্টেসিটা অনেক ইম্পর্টেন্ট। দুই হাতের মধ্যে হচ্ছে সুন্দরভাবে নিতে হবে, এবং যে মানে গুলির যে দিকটা, এটা যেন কোনোভাবেই ছাদদের দিকে মুখ করে না থাকে, এটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট। এর জন্য মানে কার্টেসি মেনটেন করে উইপন গুলো ছাদদের সামনে ধরতে হবে। আচ্ছা, এখন আমরা চলে যাবো আমাদের পয়জনিং এর চ্যাপ্টার গুলোতে। প্রথমে যেটা ইম্পর্টেন্ট আসে সেটা হচ্ছে আমাদের স্টোমাক ওয়াশ টিউব। পয়জনিং এর মেইন প্রথম যে উইপন আর কি, মানে মেইন যেটা, এটা আইডেন্টিফাই করতে হয়। দি সাপ্লাইড স্পেসিমেন ইজ এ স্টোমাক ওয়াশ টিউব। এটার আসলে ওইভাবে মানে বর্ণনা করার কিছু নাই। এটার মধ্যে কি কি পার্টস আছে এটা স্যাররা মেইনলি জানতে চান। স্টোমাক ওয়াশ টিউবে কি কি পার্টস আছে? পার্ট হচ্ছে প্রথমে একটা ফানেল, এটা দেখতে পাচ্ছি আমরা। এছাড়া থাকে হচ্ছে একটা রাবার টিউব থাকে, একটা সাকশন ভালভ থাকে, আর হচ্ছে মাউথ গ্যাগ থাকে, যেটা হচ্ছে মাউথ গ্যাগ, এবং উম, এগুলো হচ্ছে পার্টস। দুটো রাবার টিউব, একটা সাকশন ভালভ, ফানেল, মাউথ গ্যাগ। এখন এটা যারা জানতে এখান থেকে জানতে পারেন, চাইতে পারেন যে মানে কিভাবে হচ্ছে মানে এটা দিবা, ইনসার্ট করবা কিভাবে, বা হলো এই স্টোমাক ওয়াশের প্রসিডিয়ারটা কি, যেগুলো আমরা পড়ে আসছি পয়জনিং এর মধ্যে অলরেডি। এবার এখান থেকে স্যাররা এগুলো জিজ্ঞেস করতে পারেন। তো এখান থেকে মেইনলি আমাদের জানার বিষয় হচ্ছে পার্টস কি কি। আর মাউথ গ্যাগটা কেন দেওয়া হয় এটাও জানতে পারেন, যে যখন হচ্ছে পাইপটা ইনসার্ট করা হয় তখন কিন্তু মানে মানে রোগী কিন্তু একটা যন্ত্রণা অনুভব করে। তো সে চেষ্টা করে কি দাঁত দিয়ে, রিফ্লেক্সের কারণে সে দাঁত দিয়ে হচ্ছে পাইপটা আটকায় ধরে। তো যখন দাঁত দিয়ে সে পাইপটা ব্লক করে ফেলবে, তখন কিন্তু ফ্লুইডটা আর পাইপের মধ্যে দিয়ে যেতে পারবে না বা ভিতর থেকেও আসতে পারবে না। এটা প্রিভেন্ট করার জন্য এই মাউথ গ্যাগটা দিয়ে, তার ভিতর দিয়ে এই মাঝখানে ছিদ্রটা দিয়ে পাইপটা পাস করানো হয়, যাতে তখন কি সে হচ্ছে মাউথ গ্যাগটাই মানে দাঁত দিয়ে কামড়ায় ধরে, ফলে পাইপের উপরে আর কোনো প্রেসার পড়ে না, এবং ফ্লুইডের মুভমেন্টটা কিন্তু মানে যাতে হ্যাম্পার না হয়, এজন্যই মাউথ গ্যাগটা মেইনলি ইউজ করা হয়। এটা স্যারা জানতে চাইতে পারেন।
এবং এটার মধ্যে কিছু টাইপ আছে, এটাও হচ্ছে একটু পড়ে নিবা, এটাও স্যারা জিজ্ঞেস করেন অনেক সময়। আর হচ্ছে কন্ট্রাইন্ডিকেশন বা কোন কোন ক্ষেত্রে ইউজ করা যাবে না, এগুলো হচ্ছে এখান থেকে পড়ার বিষয়। আচ্ছা, এখন হচ্ছে আমি কিছু কমন পয়জন যেগুলো, সেগুলো নিয়ে ডিসক্রাইব করব, যেগুলো মোটামুটি সব বিষয়ে থাকে। আচ্ছা, সালফিউরিক অ্যাসিড প্রথমে আমি বলি। সাপ্লাইড স্পেস সালফিউরিক অ্যাসিডটা কিভাবে, সালফিউরিক অ্যাসিডটা কিন্তু সাধারণত একটু ইয়ে হয়, কালারলেস টাইপের হয়, যেটা আমরা দেখতে পারতেছি কিন্তু দেখে কিন্তু পানি মনে হবে। তো আচ্ছা, এগুলো চেনার উপায়টা কি? চেনার উপায় আসলে আমি যেগুলো দু একটা আছে তো কালার দেখেই চেনা যায়, বা সেন্ট শুনেই বোঝা যায়, যেমন কেরোসিন, এটা তো আমরা দেখেই চিনবো। বা অর্গানোফসফরাস কম্পাউন্ড যেটা, এটাও কিন্তু হচ্ছে মানে যে কালারটা প্লাস এটারও একটা ক্যারেক্টারিস্টিক স্মেল থাকে। তাছাড়াও আমি যেটা বলবো সেটা হচ্ছে আগে থেকেই, পরীক্ষার আগের দিনই যে ডিপার্টমেন্টের থেকে সবগুলো ভালো করে শিখে আসতে হবে, এটা আসলে কোনো বিকল্প নাই। কোনটা কি, যেভাবে আমরা অ্যানাটমিতে ভিসেরা দেখে আসতাম পরীক্ষার আগে, সেভাবেই কিন্তু আমাদের পয়জন গুলো কোনটা কি এগুলো হচ্ছে আমাদের জেনে আসতে হবে। কারণ হচ্ছে মানে ওইভাবে ইয়ে করার না জেনে আসলে কিন্তু অনেক সময় রিস্ক হয়ে যায়। আর বাকি যেগুলো সেগুলো তো সাধারণত আমরা জানবোই, আর যদি লেখা থাকে তাহলে তো ভালো, কিন্তু সাধারণত লেখার দিকটা স্যারদের দিকে ফেরানো থাকে, উল্টো দিকে থাকে। তো এজন্য আমি বলবো যে আগের দিন যেয়ে খুব ভালোভাবে দেখে আসলে কিন্তু সমস্যার সমাধান হয়ে যায়। আচ্ছা, এখন যদি সালফিউরিক অ্যাসিড ধরতে, আর বা স্যাররা যদি বলেন যে সালফিউরিক অ্যাসিড তোলো, এভাবেও বলতে পারেন, অথবা স্যাররা বলতে পারেন যে এই স্পেসিমেনটা তোলো। যে কোনো দুই ভাবে ধরতে বলতে পারেন, যে স্যাররা বললেন যে এই পয়জনটা তুমি নাও, তখন তোমার বোর্ডের যে পয়জন গুলো থাকবে সেখান থেকে তোমার ঠিক এক্স্যাক্টলি স্যাররা যে পয়জনটা তুলতে বলছেন ওইটাই তুলতে হবে। অথবা স্যাররা যদি বলেন যে এই কৌটাটা তোলো বা এই গ্লাস জারটা কি আছে সেটা ডিসক্রাইব করো, তখন হচ্ছে তোমার আইডেন্টিফাই করতে হবে। যে কোনো দুই ভাবে কিন্তু হচ্ছে ধরতে পারেন। আচ্ছা, এখন আমরা সালফিউরিক অ্যাসিডটা কিভাবে ডিসক্রাইব করব, বলবো যে দি সাপ্লাইড স্পেসিমেন ইজ এ গ্লাস জার কন্টেইনিং কালারলেস, odorless, oily, non-fuming substance called sulfuric acid. তো এখানেও কিন্তু পয়জনের ক্ষেত্রেও আসলে আমরা যেটা দেখবো বা যেটা ফিল করতেছি সেটাই বলতে হবে। এখানে আমাদের নতুন করে বা বানায় বলার কিছুই নাই, যেহেতু এটা একটা কালারলেস দেখতে পাচ্ছি, কোনো ওডর সাধারণত পাওয়া যায় না, কালারলেস, অডরলেস, এবং একটা অয়েলি নন ফিউমিং সাবস্টেন্স কল্ড সালফিউরিক অ্যাসিড। আচ্ছা, এখান থেকে হচ্ছে এরপর স্যাররা ফাটাল ডোজ বা তোমার যে অন্যান্য কোশ্চেন গুলো, অ্যাসিড পয়জনিং কি কি ফিচার্স আছে বা কি কি কমপ্লিকেশন, এগুলোর পরে ধরতে পারেন। আচ্ছা, এখন হচ্ছে কেরোসিন। কেরোসিনও কি কিন্তু চেনার উপায় হচ্ছে, এটা একটু ব্লুইশ কালার থাকে এবং এটা একটা কেরোসিন লাইক স্মেল থাকে। তো দি সাপ্লাইড স্পেসিমেন ইজ এ গ্লাস জার কন্টেনিং অয়েলি লিকুইড ক্লিয়ার সাবস্টেন্স ব্লুইশ ইন কালার উইথ এ ক্যারেক্টারিস্টিক স্মেল নোন অ্যাজ কেরোসিন অয়েল। এভাবেই হচ্ছে এটা ডিসক্রাইব করতে হবে। এরপরে এটার ফাটাল ডোজ অথবা কমপ্লিকেশন কি কি, এটা ট্রিটমেন্ট কি, এগুলো স্যারা জিজ্ঞেস করতে পারেন। এবং কেরোসিনের থেকে আরেকটা কোশ্চেন, যে সাধারণত কারা বেশি আক্রান্ত হয়, কেরোসিন পয়জনিং এর শিকার হয়, এটা হচ্ছে টডলাররা, যারা হচ্ছে মানে কেরোসিনের নীল কালারটা দেখে ওরা একটা খাবার জিনিস মনে করে, এজন্য সাধারণত টডলাররা বেশি আসে কেরোসিন পয়জনিং এর শিকার হয়ে। নেক্সট, যেটা মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট কমন পয়জন যে কোনো ফরেনসিক বোর্ডের জন্য, সেটা হচ্ছে অর্গানোফসফরাস কম্পাউন্ড। তো এটা সাধারণত থাকে না, এমন ইয়েই নাই, সব জায়গায় এটা মোটামুটি পাওয়া যায় এবং এটা থেকে খুবই কোশ্চেন সবাইকেই ধরে বলতে গেলে, এটা খুবই কমন একটা পয়জন আমাদের প্রফের জন্য। তো এটা হচ্ছে যে সে থাকবে, আছে এটা বলার ক্ষেত্রে সাধারণত আমি বলতেছি যে গ্লাস জার কন্টেইনিং অয়েলি সাবস্টেন্স, তো এখন একটা ক্লিয়ার গ্লাস জারও হতে পারে বা অ্যাম্বার কালারের গ্লাস জারও হতে পারে। তো তোমাদের বোর্ডে যেরকম থাকবে ঠিক সেভাবেই হচ্ছে ডেসক্রাইব করবা, তোমাদের বোর্ডের যে ইয়েগুলো থাকবে আর কি, সাব গ্যাস জার গুলো বা স্পেসিমিনের যে বোতল গুলো থাকবে ওইভাবেই মানে ইয়ে করবা। যদি এরকম একটা কীটনাশকের বোতলে থাকে তো সেটাই বলবা, অথবা যদি এই যে সালফিউরিক অ্যাসিডের বোতলের মতো একটা বোতল থাকে তো ওইটাই বলবা আর কি, যেটা থাকবে সেটাই বলবা। দি gas jar অথবা দি plastic bottle containing organophosphorus compound having a characteristic smell and brownish color, মানে যেটা দেখবা সেটাই আর কি। দেন স্যাররা এখান থেকে হচ্ছে চলে যাবে আমাদের ডিসক্রিপশনে, মানে আমাদের ভিতরে এখান থেকে যে কোশ্চেন গুলো আসে আর কি, অর্গানোফসফরাস কম্পাউন্ড কিভাবে কাজ করে, মেকানিজমটা কি, বা সাইন সিমটম কি, ট্রিটমেন্ট কি, অ্যান্টিডোট কি, এরপরে এখান থেকে স্যাররা চলে যাবেন। আচ্ছা, এরপরে হলো ক্যানাবিস ইন্ডিকা, আরেকটা ইম্পর্টেন্ট ইয়ে, বা আমরা যেটাকে বলি গাঞ্জা যেটা। তো
তো এটা কিন্তু এভাবে থাকে আর কি, যে শুকনো যে অংশগুলো এভাবে থাকে, এভাবে পাওয়া যায়। তো বলতে হবে the supplied specimen is a glass jar containing dried flowering top of female plant, rusty green in color, that is cannabis indica in the form of ganja. তাহলে আমরা কি কি বললাম? এটা হচ্ছে সাধারণত যে ড্রাইড ফ্লাওয়ার গুলো থাকে, ওই অংশটাই সাধারণত এখানে দেখা যাচ্ছে। তো দিস ইস দি গ্লাস জার কন্টেইনিং ড্রাইড ফ্লাওয়ারিং টপ অফ এ ফিমেল প্ল্যান্ট, রাস্টি গ্রিন ইন কালার, দ্যাট ইজ ক্যানাবিস ইন্ডিকা ইন দ্য ফর্ম অফ গাঞ্জা। আমরা জানি যে ক্যানাবিস ইন্ডিকার অনেকগুলো ফর্ম আছে, যেমন গাঞ্জা, চরস, মারিজুয়ানা, আরো বিভিন্ন রকম ফর্ম আমরা পড়ে আসছি, 4টা ফর্ম মেবি ছিল। তো আমাদের বোর্ডে যদি এটা থাকে তখন হচ্ছে এই যে মানে গাজার যে ফর্মটা সেটাই হচ্ছে সাধারণত থাকে। তো ওইটা হচ্ছে আমাদের যে ফিমেল প্ল্যান্ট গুলো, ক্যানাবিস ইন্ডিকার ফিমেল যে ফ্লাওয়ার গুলো, ওইটা ড্রাই করে স্পেসিমেনটা কালেক্ট করা হয়। তো সেটাই হচ্ছে বোর্ডে থাকতে পারে। তো এক্ষেত্রে বলতে হবে যে ড্রাইড ফ্লাওয়ারিং টপ অফ এ ফিমেল প্ল্যান্ট, রাস্টি গ্রিন ইন কালার, দ্যাট ইজ ক্যানাবিস ইন্ডিকা। এরপরে হচ্ছে এখান থেকে আনুষঙ্গিক কোশ্চেন গুলোতে চলে যাবেন স্যাররা। আর আরেকটা যেটা সেটা হচ্ছে আফিম। আফিমে আমি বলছিলাম, আফিমে যেটা মানে আফিম হিসেবে ইউজ করা হয় আর কি, সেটা হচ্ছে মানে যে পপি গাছ, প্যাপাভেরাস সমনিফেরাস যে গাছটা, যে ফলটা, ওই ফলের গায়ে হচ্ছে কাঁচা অবস্থায় কিছু লঙ্গিটিউডিনাল ইনসিশন দেওয়া হয়। ইনসিশন দেওয়া হলে ওইটা থেকে কিছু মিল্কি এক্সুডেট বের হয়। ওই এক্সুডেটটা ওইভাবেই বাতাসে রেখে দেওয়া হয়। ওইটা আস্তে আস্তে ড্রাই হয়ে এরকম একটা ব্রাউনিশ কালার ধারণ করে। ওই ব্রাউনিশ কালারের ওইটাই কিন্তু কালেক্ট করা হয়। এটাই হচ্ছে আমাদের মেইনলি আফিম। তো হচ্ছে সাধারণত কিভাবে থাকতে পারে, দেখা যায় যে ওই যে কাঁচা অবস্থায় ইনসিশন দিয়ে মিল্কি এক্সুডেট বের হয়ে আছে, ওই অবস্থায় হচ্ছে স্পেসিমেনটা পাওয়া যেতে পারে, অথবা এখান থেকে কালেক্ট করা অবস্থায় পাওয়া যেতে পারে। তো আমাদের বোর্ডে সাধারণত আমাদের ডিপার্টমেন্টে গুলোতে এভাবেই ছিল যে পুরো আস্থা ফল শুদ্ধ মানে ইসের মধ্যে, জারের মধ্যে ইয়ে করা ছিল, এবং ওটার মধ্যে আগে থেকে ইনসিশন দেওয়া ছিল। ওই মিল্কি এক্সুডেট গুলো বের হয়ে ব্রাউনিশ ওর গায়ে লাগানো ছিল। এই অবস্থায় হচ্ছে আমাদের ডিপার্টমেন্ট গুলোতে আহ, ছিল। তো আমরা এটা বলতাম যে দি সাপ্লাইড স্পেসিমেন ইজ ড্রাইড স্টিকি ব্রাউন পপি ক্যাপসুল। আর এটা হচ্ছে কিভাবে পাওয়া যায়? বাই লঙ্গিটুডিনাল ইনসিশন, গিভিং লঙ্গিটুডিনাল ইনসিশন অন দি আনরিপড পপি ক্যাপসুল। দি মিল্কি এক্সুডেট ইজ এয়ার ড্রাইড and obtained by the dark brown opium. তো এটা আর কি, এটা কিভাবে কালেক্ট করা হয় এটা জিজ্ঞেস করবে। তো যেটা থাকবে আর কি, আমি আবার বলতেছি, যদি এইভাবে আস্ত ফল শুদ্ধ থাকে তো সেটাই বলবা। দি সাপ্লাইড স্পেসিমেন ইজ a poppy capsule with longitudinal incision on its surface, in which the milky exudates are air dried and brown in color. এটা বলবা। অথবা যদি এই জিনিসটা থাকে, তাহলে শুধু এই জিনিসটা থাকে তাহলে সেটাই বলবা যে দিস ইজ দি সাপ্লাইড স্পেসিমেন ইজ দ্য ড্রাইড এক্সুডেট অফ পপি ক্যাপসুল। এটুক বললেই হবে। তারপরে এটা স্যাররা জিজ্ঞেস করবেন যে এটা কিভাবে কালেক্ট করা হয়। তো আমি যে বললাম, ওখানে লঙ্গিটুডিনাল ইনসিশন দেওয়া হয়, দেওয়া হলে মিল্কি এক্সুডেটটা বের হয়, ওইটা ড্রাই করে ওইটা কালেক্ট করা হয়। এই প্রসিডিওরটা জানতে চান। দেন হচ্ছে জিজ্ঞেস করবেন যে এটা কি কি টাইপ আছে বা সোর্স কি কি, এটার হচ্ছে কেমিক্যাল স্ট্রাকচার গুলো বা অন্যান্য যে আনুষঙ্গিক কোশ্চেন গুলো, সেগুলোতে চলে যাবেন। তারপরে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ধাতুর অ্যাসিড। ধাতুর অ্যাসিডের এই যে এরকম ভাবে থাকতে পারে, এই ফলগুলো সহ থাকতে পারে, অথবা ফলগুলো ছাড়াই এমন বীজগুলো থাকতে পারে। আমাদের বোর্ডে সাধারণত ইয়েটাই ছিল, যে ফলও ছিল এবং বীজও ছিল। তো কিভাবে বলবা? বলবা যে দি সাপ্লাইড স্পেসিমেন ইজ এ প্লাস্টিক জার containing large thick kidney shaped dark brown color and double edged ধাতুরা seeds with dried ধাতুরা fruits. তাহলে আমি আরেকবার বলি, সাপ্লাইড স্পেসিমেন ইন এ ইজ এ প্লাস্টিক জার অথবা গ্লাস বোতল containing large thick kidney shaped and dark brown color, double edged concave convex surface ধাতুরা seeds with dried ধাতুরা fruits. এটা কিন্তু এই যে সিড গুলোর ডেসক্রিপশন কিন্তু আমরা পড়ে আসছিলাম, ওই ওই ডেসক্রিপশনটাই দিতে হবে। এটা সাধারণত কি আমরা পড়ছিলাম না, কিডনি শেপড, ঠিক হয়, তারপরে এটার হচ্ছে ডাবল এজ থাকে, এবং একটা সারফেস কনকেভ থাকে, একটা সারফেস কনভেক্স থাকে। সেই কথাগুলো কিন্তু আমি বললাম যে এটা হচ্ছে একটা লার্জ থিক কিডনি শেপড
dark brown colored double edged concave convex surface seeds, that is dhatura seeds with the dried dhatura fruit। এটাই হচ্ছে আমাদের স্পেসিমেনের মধ্যে ছিল। আচ্ছা, আর যদি ফ্রুট না থাকে তাহলে ফ্রুটের কথা বলার দরকার নেই, আর যদি ফ্রুট থাকে তাহলে এটা বলবা যে স্পাইকি ধাতুরা, ড্রাইড ধাতুরা ফ্রুট, যেহেতু এটার গায়ে কাটা কাটা আছে। এরপরে হচ্ছে স্যার এখান থেকে এটার অ্যাক্টিভ প্রিন্সিপাল কি কি বা ফ্যাটাল ডোজ কি কি, এই কোশ্চেন গুলোতে চলে যাবেন। আর এখান থেকে আরেকটা কোশ্চেন যে ধাতুরা সিডস এর সাথে তোমার ক্যাপসিকাম সিডস এর যে একটা ডিফারেন্স ছিল রেডিতে, ওইটা একটু পড়ে নিবো। ওটা কিন্তু স্যাররা ভাইবাতে জিজ্ঞেস করেন যদি ধাতুরা সিডস ওঠে। আচ্ছা, এখন হচ্ছে আমরা যে মেটালিক পয়জন গুলো আছে সেগুলোতে চলে যাব। যে প্রথমটা হচ্ছে আর্সেনিক। আর্সেনিকের সাধারণত যে ট্রাইঅক্সাইডের পাউডারটা, হোয়াইট কালারের পাউডার, ওইটা থাকে। আমরা পড়ে আসছি যে পিওর আর্সেনিকটা ব্ল্যাক কালারের হয়, ওইটা সাধারণত থাকে না। থাকে যেটা, সেটা হচ্ছে এই যে ট্রাইঅক্সাইড বা ডাইঅক্সাইড যে পাউডার ফর্মে, ওটাই সাধারণত থাকে। এটা আসলে বলতে হবে যে চেনার উপায়, আমি ওইভাবে আমি আসলে চিনছি ওইভাবে আর কি, যে ডিপার্টমেন্টের স্পেসিমেন গুলো ভালো করে দেখে দেখেই আসলে চিনা, ছাড়া আমি ওইভাবে বলতে পারবো না আলাদাভাবে কোনোভাবে চিনার কোনো ইয়ে আছে কিনা। তো সাপ্লাইড স্পেসিমেন ইজ এ গ্লাস জার অথবা পেট্রি ডিশ, যেটাইতে থাকবে, এখানে একটা পেট্রি ডিশের মধ্যে আছে, তো তোমাদের যেটাতে থাকবে সেটাতেই বলবা। দি সাপ্লাইড স্পেসিমেন ইজ এ গ্লাস জার অর পেট্রি ডিশ কন্টেইনিং হোয়াইট হেভি crystalline substance which is odorless and called arsenic oxide or arsenic trioxide। তাহলে কি কি বললাম? হোয়াইট হেভি ক্রিস্টালাইন সাবস্টেন্স হুইচ ইজ অডরলেস কল্ড আর্সেনিক অক্সাইড অর আর্সেনিক ট্রাইঅক্সাইড। আচ্ছা, এখান থেকে এবার হচ্ছে সারা এর যে কোশ্চেন গুলো সেখানে চলে যাবেন। আর হচ্ছে লেড। লেডের কিন্তু অনেক কালার আছে, যেমন লেডের যে হচ্ছে ডাইঅক্সাইড, লেড ডাইঅক্সাইডটা হচ্ছে যে রেড কালার, সরি লেড অক্সাইড, আর লেড ডাইঅক্সাইডটা হচ্ছে যে ব্ল্যাক কালার। আবার যেটা লেড সালফেট সেটা হচ্ছে হোয়াইট কালার। তো এজন্য কালার অনুযায়ী কিন্তু একটু জানতে হবে, যে যেটা লাল সেটা হচ্ছে লেড অক্সাইড, যেটা ডার্ক সেটা হচ্ছে লেড সালফেট এন্ড সরি লেড ডাইঅক্সাইড, এবং হোয়াইট যেটা সেটা হচ্ছে লেড সালফেট। তো এখানেও একইভাবে বলতে হবে যে দি সাপ্লাইড স্পেসিমেন ইজ এ গ্লাস জার অর পেট্রি ডিশ কন্টেইনিং হেভি স্টিল গ্রে অথবা হচ্ছে রেড অর হোয়াইট কালার পাউডার কল্ড লেড সালফেট অথবা লেড অক্সাইড অথবা লেড ডাইঅক্সাইড। যেটা থাকবে মানে হচ্ছে এটা মানে কালারটা উল্লেখ করবা এবং হেভি পাউডারি এই কথাটা উল্লেখ করবা, তাহলেই হয়ে যাবে। তো তারপরে হচ্ছে এখান থেকে ইসে চলে যাবে। তাহলে আমি আরেকবার বলি, যদি আমি এই লাল কালারের স্পেসিমেনটা থাকে তাহলে বলবো যে দি সাপ্লাইড স্পেসিমেন ইজ এ গ্লাস জার অর পেট্রি ডিশ কন্টেইনিং হেভি স্টিল সরি হেভি রেড কালার্ড পাউডারস কল্ড লেড। অথবা যদি এটা থাকে তাহলে একই কথা, দি সাপ্লাইড স্পেসিমেন ইজ এ গ্লাস জার containing হোয়াইট কালার হেভি হোয়াইট কালার পাউডার কল্ড lead sulfate, অথবা এটা হচ্ছে ডার্ক গ্রে কালার পাউডার কল্ড lead dioxide। তো এগুলো গেল হচ্ছে মোটামুটি আমাদের পয়জন, যে মানে ইসে মেটালিক পয়জন গুলো। এছাড়াও মার্কারি থাকতে পারে। মার্কারির ক্ষেত্রে আমরা পারদ তো আমরা চিনি, সাধারণত ইয়ে হিসাবে থাকে আর কি, এক জায়গায় পারদ যে থার্মোমিটারের মধ্যে যদি ভেঙে থাকো তাহলে কিন্তু দেখছো সবাই। তো পারদ যদি থাকে বা মার্কারি যদি থাকে তাহলে আমরা বলবো যে দি সাপ্লাইড স্পেসিমেন ইজ এ গ্লাস জার অথবা পেট্রি ডিশ কন্টেইনিং হেভি silvery liquid metallic substance which is volatile at room temperature known as mercury। এটাও কিন্তু থাকতে পারে। তো এটা বলে দিলাম আর কি। আচ্ছা, তো মেইন বেসিক কথা হচ্ছে যে আমরা যেটা দেখবো সেটাই হচ্ছে আমরা ডিসক্রাইব করব। তো আমাদের পয়জনটা কি থাকতে পারে? একটা গ্লাস জারে থাকতে পারে অথবা পেট্রি ডিশেও থাকতে পারে। যেটাতে থাকবে আমরা সেটাই বলবো। দেন হচ্ছে এর ভিতরে আমরা কি দেখতেছি সেটা আমাদেরকে বলতে হবে। এটা আসলে মুখস্থ করার কিছু নেই, বা আমি যেটা বলবো সেটাই যে হুবহু বলতে হবে, বা আমি যে ছবিটা দেখাচ্ছি বা আমাদের ফরেনসিক ডিপার্টমেন্টে যেমন ছিল সেটা যে তোমাদের সবার মেডিকেলে থাকবে এমনও কোনো কথা নেই। এক এক মেডিকেলে এক এক রকম থাকে। তো এজন্য হচ্ছে অবশ্যই পরীক্ষার আগের দিন বা পরীক্ষার আগে যে সময়টা আমরা পাবো কলেজে, আমরা চেষ্টা করব ডিপার্টমেন্টে যে হচ্ছে মানে এগুলো দেখে আসার, ভালো করে কোন বোতলে কোনটা কি পয়জন, কোনটা কিসের সিডস, এগুলো একটু ভালো করে জেনে আসার। এবং আমাদের এক এক মেডিকেলের স্যাররা কিন্তু এক এক ভাবে শুনতে চান। তো সেটা অবশ্যই স্যাররা কিন্তু ক্লাসে শিখায় থাকেন, ওই জন্য ওইভাবে ওই অনুযায়ী ভালোভাবে প্র্যাকটিস করবা। আমি একটা তোমাদেরকে মোটামুটি ধারণা দিলাম।
কিন্তু এটা কিন্তু ভ্যারি করে। এক এক মেডিকেলে স্যাররা যেমন হচ্ছে যদি গ্লাস বোতলটা যদি স্ক্রু দিয়ে লাগানো থাকে বা কর্ক দিয়ে লাগানো থাকে সেটাও ডেসক্রিপশনে বলতে হবে, বা স্কচ টেপ দিয়ে যদি পেঁচানো থাকে, মানে মেইন কথা হচ্ছে তুমি চোখের সামনে যা যা দেখবা সেটাই তোমাকে ডিসক্রাইব করতে হবে। এটা হচ্ছে মেইন কথা। তো এর জন্য যে প্রত্যেকটা মেডিকেলে যেরকম স্পেসিমেন থাকে স্যাররা কিন্তু ওইভাবেই শেখান। তো ওইটা ভালোভাবে প্র্যাকটিস করে যাবা, এবং অবশ্যই হচ্ছে পরীক্ষা দিতে যাওয়ার আগে তোমার কোনো ফ্রেন্ডের কাছে এটা একটু বলে যাবা, মানে ডেমো দিয়ে যাওয়ার মতো আর কি, বলে বলে প্র্যাকটিস করবা। এটা আসলে মুখস্থ করার জিনিস না, বারবার বলতে বলতে কিন্তু আমরা শিখে যাব। তো এটা হচ্ছে মানে বলতে বলতে দেখবা হয়ে যাচ্ছে। এই ছিল মোটামুটি আমাদের পয়জন এবং উইপন গুলো। আমি যেগুলো কমন সেগুলোই আসলে শেয়ার করছি তোমাদের সাথে। বাকিগুলো যেগুলো দু একটা এদিক ওদিক থাকতে পারে, তো সেটা হচ্ছে তোমরা নিজেরাই ইনশাল্লাহ এরপরে পেরে যাবা। যে কমন গুলো প্র্যাকটিস করতে করতে দেখবা আনকমন গুলো কিন্তু তোমরা নিজেরাই পেরে যাচ্ছ। এখন হচ্ছে আমি একটা রুটিন তৈরি করছি তোমাদের জন্য, ফরেনসিক মেডিসিন 1 মাসের মধ্যে কিভাবে শেষ করবা সেটা একটু তোমাদেরকে আমি গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। প্রথমে বলে নিচ্ছি, রুটিন কিন্তু আসলে সম্পূর্ণটাই ব্যক্তিগত ব্যাপার। তুমি তোমার সুবিধা অনুযায়ী তোমার মতো রুটিন করে পড়তে পারো, কোনো সমস্যা নেই। আমি একটু জাস্ট ধারণা দিব, চাইলে তোমরা এভাবেও পড়তে পারো। প্রথম দিন, ধরো আমি পরীক্ষার 1 মাস আগে শুরু করলাম। এখন প্রথম দিন কি পড়বো? প্রথম দিন হচ্ছে ইন্ট্রোডাকশন এবং আইডেন্টিফিকেশন, কারণ কি এই দুটো একটু সহজ। তো প্রথম দিন একটু সহজ টপিক দিয়েই শুরু করলাম। প্রথম দিন পড়লাম ইন্ট্রোডাকশন এবং আইডেন্টিফিকেশন। দ্বিতীয় দিন পড়লাম হচ্ছে ডেথের চ্যাপ্টারটা আমরা জানি অনেক ইম্পর্টেন্ট। আমি প্রথম 9 দিন কিন্তু ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার গুলোই রাখছি। প্রথম দিন পড়লাম হচ্ছে ইন্ট্রোডাকশন আইডেন্টিফিকেশন, সেকেন্ড দিন পড়লাম ডেথ, এরপরের দিন পড়লাম পোস্টমর্টেম চেঞ্জেস, এন্ড তারপরের দিন পড়লাম হচ্ছে অ্যাসফিক্সিয়ার ফার্স্ট হাফ। এবং ফার্স্ট হাফ বলতে আমি হ্যাঙ্গিং, স্ট্র্যাঙ্গুলেশন বা ধরো ড্রাউনিং এর আগ পর্যন্ত সবকিছুই প্রথম দিন পড়ে ফেললাম ফোর্থ ডেতে। এন্ড ফিফথ ডেতে অ্যাসফিক্সিয়ার সেকেন্ড হাফ, এন্ড সাথে হচ্ছে অটোপসি। এই দুইটা চ্যাপ্টার পড়ে ফেললাম। অটোপসিটাও কিন্তু হচ্ছে বেশি একটা বড় না, সো আমার মনে হয় অ্যাসফিক্সিয়ার সেকেন্ড হাফের সাথে অটোপসিটা ওই দিন পড়ে ফেলা যাবে। নেক্সট দিন হচ্ছে সিক্স ডেতে আমরা ধরো ইনজুরি পড়লাম এবং এর সাথে ইটস টাইপ এন্ড মেকানিক্যাল ইনজুরি গুলো আর কি, যেটা ওগুলো পড়ে ফেললাম। ডে 7-এ থার্মাল ইনজুরি, এবং ডে 8-এ হচ্ছে ফায়ার আর্ম এন্ড এক্সপ্লোশন ইনজুরি। ডে 9-এ যে বাকিগুলো ছিল কমিউনিকেশন এন্ড ট্রান্সপোর্ট ইনজুরি, রিজিওনাল ইনজুরি, এগুলো কিন্তু ছোট ছোট টপিক এবং এখানে খুব একটা বেশি কোশ্চেন নাই। বা মেডিকো লিগাল অ্যাসপেক্টস অফ ইনজুরি, মানে মেইনলি হচ্ছে হোমিসাইড কি। সবার কাছে আসলে আমি আন্তরিকভাবে দুঃখিত, কারণ আমার একটু মেকানিক্যাল প্রবলেমের জন্য আমার ল্যাপটপটা হ্যাং করছিল, যার জন্য লাইভটা শেষ করে দিতে হয়েছিল। তো আমরা রুটিনটা শুরু করেছিলাম কেবল, আমাদের যে আজকের টপিক ছিল ভাইবার যে প্রিপারেশনটা, এই পয়জন এবং উইপনের ডেসক্রিপশন, সেটা আমরা শেষ করে কেবল আমরা যে রুটিনটা আমাদের বলার কথা ছিল সবার জন্য সেটা শুরু করছিলাম, এবং তখনই আসলে প্রবলেমটা শুরু হইলো। তো এখন আমি আবার রুটিনটা আবার প্রথম থেকে শুরু করতেছি, এবং আমি দুঃখিত ইন্টারাপশনের জন্য। তো আমি যেটা বলছিলাম যে 1 মাসের একটা প্রিপারেশন কিভাবে নেওয়া যায় ফরেনসিক মেডিসিনের উপর, সেটা সম্পর্কে একটা গাইডলাইন আমি হচ্ছে হ্যাঁ, নিয়ে আসছি। তো রুটিন যেটা সেটা হলো সম্পূর্ণই ব্যক্তিগত ব্যাপার আসলে, যে যার যেভাবে সুবিধা হয় যেভাবে আসলে মানে শেষ করতে, এক একজনের এক একটা স্টাইল থাকে পড়ার। তো জন্য সে সেভাবে করে নিতে পারে, আমি জাস্ট এখানে একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করছি। তো যখন আমরা শুরু করব পরীক্ষার ধরা যায় 1 মাস আগে, তো প্রথম দিন আমরা একটা হচ্ছে একটু ইজি যে টপিক গুলো যেমন ইন্ট্রোডাকশন এবং আইডেন্টিফিকেশন, এই দুইটা দিয়ে শুরু করতে পারি। তারপরের দিন আমি আসলে প্রথম দিকে হচ্ছে ইম্পর্টেন্ট টপিক গুলো রাখার চেষ্টা করছি, কারণ এই যে টপিক গুলো প্রথম 10 দিনের টপিক গুলো এগুলো খুবই ইম্পর্টেন্ট। তো এগুলো আর কি এজন্য ফার্স্টে রাখার চেষ্টা করছি। তো সেকেন্ড দিন আমরা পড়তে পারি হচ্ছে ডেথ নিয়ে। ডেথ সম্পর্কে ডিটেলস যেগুলো আছে সবগুলো আমরা দ্বিতীয় দিন, একটা দিনই এনাফ ডেথ খুব ভালোভাবে পড়ে নেওয়ার জন্য। এন্ড থার্ড দিন হচ্ছে পোস্টমর্টেম চেঞ্জেস। ডেথের এই দুইটা টপিক কিন্তু একদিনে না পড়ে আমার মনে হয় 2 দিন ধরে পড়লে হচ্ছে মানে জিনিসগুলো খুব ডিটেলসে ভালোভাবে পড়া যায়। এরপরে ডে 4-এ আমরা হচ্ছে অ্যাসফিক্সিয়ার ফার্স্ট হাফ পড়তে পারি, এবং ফার্স্ট হাফ বলতে হচ্ছে ড্রাউনিং এর আগ পর্যন্ত যেগুলো আছে, যে হ্যাঙ্গিং, স্ট্র্যাঙ্গুলেশন, থ্রটলিং, বা আমি মেইন কথা হচ্ছে ড্রাউনিং বাদে অ্যাসফিক্সিয়া চ্যাপ্টারের বাকিগুলো ডে 4-এ পড়ে ফেললাম, এবং ডে 5-এ যে অ্যাসফিক্সিয়ার যে মানে ড্রাউনিং সাথে হচ্ছে অটোপসি,
এ দুটো পড়ে ফেলা যায়, কারণ অটোপসি আসলে চ্যাপ্টারটা খুবই ছোট এবং এটাও একটু তুলনামূলক সহজ। তো এজন্য মানে অ্যাসফিক্সিয়ার সেকেন্ড হাফের সাথে ডে 5 এ অটোপসি পুরোটা পড়ে ফেলা যায়। এরপরে আমরা এরপরে 6 ডে থেকে আমরা যে ইনজুরির টপিক গুলো, উন্ডের টপিক গুলো ওখানে চলে যাব। ডে 6 এ হচ্ছে ইনজুরি এন্ড ইটস টাইপ, যেটা ক্লাসিফিকেশন ছিল ওইটা, প্লাস মেকানিক্যাল ইনজুরি যেগুলো ছিল এগুলো পড়ে নেওয়া গেল। এরপরে হচ্ছে ডে 7 এ থার্মাল ইনজুরি, যেটা বার্ন, স্ক্যালড চ্যাপ্টারটা অনেক ইম্পর্টেন্ট, তো এটার জন্য আমরা একদিন রাখলাম। এবং ডে 8 এ যে হচ্ছে আমাদের ফায়ার আর্ম ইনজুরি এন্ড এক্সপ্লোশন ইনজুরি যেগুলো ছিল এগুলো পড়ে ফেললাম। ডে 9 এ হচ্ছে ইনজুরি টপিকের যে ছোট ছোট ইয়েগুলো ছিল, যেমন কমিউনিকেশন এন্ড ট্রান্সপোর্ট ইনজুরি, রিজিওনাল ইনজুরি বা মেডিকো লিগাল অ্যাসপেক্টস অফ ইনজুরি, যেমন হোমিসাইড, যেটা আর কি মেইনলি এইখান থেকে হচ্ছে হোমিসাইড এন্ড ইটস টাইপ, এটাই আর কি। এই ছোট ছোট কোশ্চেন গুলো আমরা ডে 9 এর জন্য রাখলাম। তো আমাদের যে তিনটা ইম্পর্টেন্ট টপিক, যে ডেথ, তারপরে হচ্ছে অ্যাসফিক্সিয়া, অটোপসি, ইনজুরি, আইডেন্টিফিকেশন, এই ইম্পর্টেন্ট টপিক গুলো কিন্তু আমরা 9 দিনের মধ্যে পড়ে ফেললাম। এবং এটা চেষ্টা করব যে ডে 10 এ যে মানে নতুন কিছু শুরু করার আগে একবার রিভাইজ দিয়ে গেলাম ওই 10ম দিনে যেগুলো আমরা আগে পড়ে আসছি, চেষ্টা করব যে একবার র্যাপিডলি রিভাইজ দিয়ে ফেলার, কারণ না হলে আমরা পরে যেতে যেতে এগুলো দেখা যাচ্ছে যে আবার ভুলে গেলাম। এজন্য আমরা ডে 10 এ চেষ্টা করব যে আগের যেগুলো পড়ে আসছি সেগুলো একটু রিভাইজ দিয়ে নেব। এরপরে হচ্ছে ডে 11 এ আমরা পড়বো লিগ্যাল প্রসিডিওর্স। লিগ্যাল প্রসিডিওর্স কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার, এজন্য এটার জন্য একদিন রাখছি। এবং ডে 12 এ হচ্ছে মেডিকেল লজ এন্ড এথিক্স। এই দুইটাই কিন্তু অনেক বড় বড় চ্যাপ্টার, যার জন্য হচ্ছে দুইটা আলাদা দিন রাখছি। ইনশাল্লাহ 2 দিন ভালো করে পড়লে এই দুইটা টপিক খুব ভালোভাবে পড়া হয়ে যাবে। আচ্ছা, ডে 30 তে হচ্ছে যে ছোট ছোট ইয়েগুলো ছিল, যেমন ইম্পর্টেন্স, ফ্রিজিডিটি, স্টেরিলিটি, ভার্জিনিটি, প্রেগন্যান্সি, অ্যাবর্শন, ম্যারিজ, ডিভোর্স, প্যাটার্নিটি, এই টাইপের যে ছোট ছোট টপিক গুলো ছিল ওখান থেকে কিন্তু আসলে কোশ্চেন খুব বেশি না, দেখা যাচ্ছে যে একটা সংজ্ঞা বা একটা মেডিকো লিগাল ইম্পর্টেন্স, এরকম ছোট ছোট কিছু টপিক, এগুলো হচ্ছে ডে 13 এ পড়লাম। এন্ড ডে 15 এ যে হচ্ছে সেক্সুয়াল অফেন্স এন্ড ইনফ্যান্ট ডেথ, এই দুটো ইম্পর্টেন্ট টপিক, এর জন্য এই দুইটা হচ্ছে ডে 14 এ যে পড়লাম। ডে 50 তে 15th এর জন্য রাখছি হচ্ছে ফরেনসিক সাইকিয়াট্রি, ট্রেস এভিডেন্স, আর্টিফ্যাক্টস এন্ড স্টারভেশন, এই যে টপিক গুলা এগুলো ছোট ছোট, তো এগুলো হচ্ছে পড়তে বেশি সময় লাগার কথা না। ডে 50 তে এগুলো পড়ে ফেললাম। আচ্ছা, এখানে আমার ফরেনসিক বানানটা একটু ভুল হয়েছে, এর জন্য সরি, তাড়াহুড়ো করতে যে আসলে খেয়াল ছিল না। ডে 16 এর জন্য আমরা হচ্ছে জেনারেল টক্সিকোলজি, এবার আমরা শুরু করব পয়জনের চ্যাপ্টার। ডে 16 এ হচ্ছে জেনারেল টক্সিকোলজির যে এগুলো ছিল ওইগুলো আমরা পড়ে ফেললাম। দেন ডে 17 এ যে হচ্ছে আমরা এগ্রিকালচারাল পয়জন পড়বো। এগ্রিকালচারাল পয়জন বলতে মেইনলি অর্গানোফসফরাস কম্পাউন্ডটাই বোঝায়, সাথে আমরা স্নেক ভেনমটা পড়ে ফেললাম, এই দুটো টপিক। দেন ডে 18 এ যে হচ্ছে করোসিভ পয়জন এবং সাথে হচ্ছে কেরোসিন পড়ে ফেললাম। এন্ড ডে 19 এ যে ইরিটেন্ট মেটালিক পয়জনস। ডে 20 তে হচ্ছে যে সিএনএস ডিপ্রেসেন্টস পয়জন, মেইনলি এখানে অ্যালকোহল এন্ড অপিয়াম, এই দুটাই পড়া লাগে, এই দুটো থেকে কোশ্চেন বেশি আসে, তো এই দুটো পড়ে ফেললাম। এন্ড ডে 21 এ যে সাইকোট্রপিক যে পয়জন, যেমন বারবিচুরেট, ডায়াজেপাম, এগুলো। এন্ড ডে 22 তে হচ্ছে স্টুপিফাইন্ট এন্ড ডেলিরিয়ান্ট যে পয়জন গুলো, যেমন ধাতুরা আমরা পড়ে আসছি, তারপরে ক্যানাবিস ইন্ডিকা, এগুলা। এন্ড ডে 23 তে যে পয়জনিং এর যে বাকি চ্যাপ্টার গুলো ছোট ছোট বাকি ছিল আর কি, যেমন স্পাইনাল বা কার্ডিয়াক পয়জন, অ্যাসফিক্সিয়েন্ট, এগুলো। মেইনলি 23 দিনের মধ্যে কিন্তু যদি এভাবে আমরা এই রুটিনটা একটু ফলো করি, তাহলে কিন্তু 23 দিনের মধ্যে ফরেনসিক মেডিসিন একবার শেষ হয়ে যাচ্ছে। দেন বাকি 7 দিন আমরা হচ্ছে রাখলাম রিভিশনের জন্য। ডে 24 আমরা কি রিভিশন দেবো? ডে 24 আমরা রিভিশন দেবো হচ্ছে আমাদের 11-12তম দিনে আমরা যা পড়ছিলাম, মানে হচ্ছে লিগাল প্রসিডিয়ার্স এবং মেডিকেল লস এন্ড এথিক্স, এই দুইটা হচ্ছে আমরা 24তম দিনে রিভাইজ দিলাম। তারপরে হচ্ছে ডে 25 এ যে আমরা হচ্ছে 13, 14 এবং 15তম দিন যেগুলো পড়ছিলাম, মানে ইম্পর্টেন্স, ফিজিডিটি, স্টেরিলিটির এই চ্যাপ্টার গুলো, সেক্সুয়াল অফেন্স, ইনফ্যান্ট ডেথ, ফরেনসিক সাইকিয়াট্রি, মানে এই যে 13 থেকে 14তম দিন আমরা যেগুলো 13, 14, 15, এই 3 দিনে আমরা যেগুলো পড়ছিলাম সেগুলো হচ্ছে আমরা আবার ডে 25 এ যে রিভিশন দিলাম। ডে 26 এ যে হচ্ছে আমরা ওই যে প্রথমের যে টপিক গুলো আমি আগেও বলছি, এগুলো আসলে অনেক ইম্পর্টেন্ট, তো এই যে 1 থেকে 5 দিন এগুলো যে পড়ে আসছিলাম এগুলো আবার রিভাইজ দিলাম, মানে অ্যাসফিক্সিয়া, অটোপসি, ডেথ, পোস্টমর্টেম চেঞ্জেস, ইন্ট্রোডাকশন এন্ড আইডেন্টিফিকেশন, অর্থাৎ 1 থেকে 5তম দিন যেগুলো পড়ছিলাম সেগুলো রিভাইজ দিলাম। তারপরে হচ্ছে ডে 27 এ যে
আমরা পরের গুলো মানে হচ্ছে ইনজুরির টপিক গুলো, যে ইনজুরির চ্যাপ্টার গুলো আমরা ডে 27 এ রিভিশন দিলাম, এন্ড ফাইনালি ডে 28 থেকে 30 ডেজ এর মধ্যে আমরা হচ্ছে পুরো পয়জনটা রিভাইজ দিয়ে ফেললাম। 3 দিন কিন্তু এনাফ। তো এভাবে যদি আমরা করি, আমরা কিন্তু একবার রিভিশন সহ পুরো ফরেনসিক মেডিসিনটা 1 মাসে সুন্দরভাবে শেষ করতে পারি। কিন্তু আমাদের একটু কনসিস্টেন্টলি পড়া লাগবে, মানে ইয়ে করা যাবে না, চেইন ব্রেক করা যাবে না। এভাবে যদি আমরা প্রিপারেশনটা নিতে পারি, ইনশাল্লাহ আমরা অনেক সুন্দরভাবে ফরেনসিক মেডিসিনের জন্য প্রিপারেশনটা নিতে পারবো। আর আরেকটা যেটা কথা সেটা হচ্ছে, যেহেতু আমাদের হাতে এখনো সময় আছে, আমার মনে হয় যে আমরা যখন এই চ্যাপ্টার গুলো পড়বো, তখন আমরা একই সাথে রিটেন প্লাস ভাইভা এন্ড অসপি সবগুলোই হচ্ছে পড়ে ফেলবো। তাহলে কি আমাদের মানে পরীক্ষার সময় দেখা যাবে, এখন তো আমাদের যেহেতু দেরিতে পরীক্ষা হচ্ছে, তো রিটেন এবং ভাইবার মধ্যে হয়তো খুব কম সময় আমরা পেতে পারি। যার জন্য আমার মনে হয় যে এখন যে আমরা 1 মাসটা রিভিশন দিব, যেমন যদি আমরা রিটেনটা একটু দেখি, যে যেদিন আমরা অ্যাসফিক্সিয়া পড়লাম, অ্যাসফিক্সিয়ার সাথে আমরা জানি যে এখান থেকে রিলেটেড উইপন হচ্ছে আমাদের রোপ। তো রোপের ডেসক্রিপশন, রোপ থেকে কি কি করা যায়, মানে এই রিলেটেড ভাইবাতে যত কোশ্চেন আসে, অসপিতে যত কোশ্চেন আসে, আমরা একই সাথে সবই পড়ে ফেলবো। এইভাবে হচ্ছে আমরা 1 মাসের মধ্যে ভাইবা, রিটেন এবং অসপি সহ পুরো সম্পূর্ণ পড়ে ফেললাম। দেন আমরা আমাদের রিটেনের আগ দিয়ে জাস্ট রিটেনের জন্য পড়লে আমাদের, আমার মনে হয় যে জিনিসটা আমাদের জন্য অনেক সহজ হবে। সেক্ষেত্রে যদি আমাদের মানে পরীক্ষার আগে সময় কমও পাওয়া যায়, খুব একটা অসুবিধা হওয়ার কথা না। তো এটা ছিল আর কি, আমি আমার মতো করে একটা রুটিন তৈরি করে নিয়ে আসছি। তো এছাড়াও প্রত্যেকেই বললাম যে এক একজনের আসলে পড়ার স্টাইল এক এক রকম। তো সে চাইলে যে কেউ মডিফাই করে এটাকে একটু মানে মডিফাই করে পড়তে পারে, বা নিজের মতো পড়ে প্রিপারেশন নিতে থাকো। ইনশাল্লাহ সবার পরীক্ষা অনেক ভালো হবে। আর আমি আসলে আমার ইন্টারাপশনের জন্য আমি আবারও দুঃখিত। আমার কিছু মানে ল্যাপটপের একটু সমস্যার জন্য দেরি হয়ে গেল। আর সবার জন্য অনেক দোয়া থাকলো। ইনশাল্লাহ সবার পরীক্ষা ভালো হবে, আর আমার জন্য সবাই দোয়া করিও। আজকের ক্লাস এখানেই শেষ হচ্ছে। আহ তাহলে আল্লাহ হাফেজ। আঙ্কিতা আপু, অনেক বেশি ধন্যবাদ এত কষ্ট করে থ্যাংক ইউ আপু। মানে সিরিজ আকারে তুমি নিলে। সিরিয়াসলি মানে সেকেন্ড প্রফেশনটা খুবই উপকৃত হবে তোমার। পুরা যে সেশনটা ছিল অনেক সুন্দর গাইডলাইন দিলে প্রথম থেকে। আমি দেখতাম তোমার সিরিজ গুলো, অনেক কষ্ট করে নাও থ্যাংক ইউ ক্লাসগুলো। আপু। তোমাকে এই জন্য খুবই ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ তোমাকে। অ্যাকচুয়ালি থ্যাংক ইউ দিয়ে তোমাকে ছোট করার মানে হয় না। ব্যাপারটা হচ্ছে তুমি সবারই এখন হচ্ছে টাইমটা খুবই প্রিসিয়াস, নিজের টাইম থেকে বের করে কারোর জন্য এরকম চ্যারিটি বা কন্ট্রিবিউশন টাইপের কিছু করা, আসলে এটা অনেক বড় অবদান। তোমার এই কাজটা না আরো অনেকেই, ইনশাআল্লাহ তুমি অনেক দোয়া পাবা এবং দোয়া সামনে করবেন অনেক, আপু, আমারও সামনে পরীক্ষা, আমার জন্য দোয়া করবেন। হ্যাঁ ইনশাআল্লাহ অনেক ভালো হবে। দোয়া অবশ্যই কাজে আসবে। তোমার হচ্ছে এই কাজটা থেকে আরো যত মানুষ উপকৃত হবে, ইনশাআল্লাহ সবার মন থেকে হইলেও দোয়া পাবা। সেই দোয়ায় ইনশাআল্লাহ তোমার লাইফে অনেক শাইন করবা, আরো সম্মানিত হবা, আরো জ্ঞান সমৃদ্ধ হবা। থ্যাংক ইউ আপু। তাহলে আজকে এখানেই শেষ করছি, আবার ইনশাল্লাহ অন্য কোনো একদিন দেখা হবে। ইনশাআল্লাহ আবার আমাদের আন্টিটা আরো নতুন আরো এক টপিকে আরো ভালো মার্ক নিয়ে আমাদের আবার ক্লাস নিতে চলে আসবে। আমরা সে অপেক্ষায় থাকবো। আচ্ছা আপু, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকের জন্য আমরা বিদায় নিয়ে নিই সবার হ্যাঁ, থেকে। আসসালামু আল্লাহ হাফেজ। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওকে, আল্লাহ হাফেজ।